হ্যালো বন্ধুরা, এটি কোন দেশ যেখানে বাচ্চাদের দুধের প্যাকেটের মতো নিয়ে যাওয়া হয়? আচ্ছা, চায়নায় পঞ্চম শ্রেণীর পর লেখার জন্য এমন কি জিনিস দেওয়া হয় যার কারণে আপনি স্কুলে যাওয়াই ছেড়ে দিবেন? আর এটি কোন দেশ যেখানে ধর্মনিরপেক্ষতা অনেক বেশি? আর আপনি তো সাধারণ জ্যামিতি বক্সগুলো দেখেছেন, কিন্তু বাইরের দেশের এগুলো দেখলে আপনি হা হয়ে যাবেন। তাই ভিডিওটি এখনই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? নাম্বার 1, বাংলাদেশে আপনি বাইন্ডার রিং মানে এই জিনিসগুলো বেশিরভাগ সময় ফাইলগুলোতে দেখেছেন, যা ব্যবহার করে আমরা ফাইলগুলো পরিচালনা করতে পারি, কিন্তু ইউএসএ এগুলো বইতে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশে বাইন্ডার পিন অনেক ধরনের হয়ে থাকে, তবে কানাডায় এটি মাত্র 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 2, ফ্রান্স এমন একটি দেশ যেখানে ধর্মনিরপেক্ষতা অনেক বেশি, কারণ সেখানে আপনি প্রকাশ্যে কোনো ধর্ম অনুসরণ করতে পারবেন না। একইভাবে আপনি সেখানকার স্কুলে স্কার্ফ, পাগড়ি এবং ক্রুজ চিহ্নের মতো কোনো জিনিস পরিধান করতে পারবেন না, যা এই দেশের ধর্মনিরপেক্ষতাকে প্রকাশ করে থাকে। নাম্বার 3, বাংলাদেশে আপনি অনেক ধরনের শার্পনার দেখেছেন যা বেশ প্রাণবন্ত ও রঙিন হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন জার্মানের একটি কোম্পানি শার্পনার তৈরির জন্য বেশ পরিচিত, যার নাম মোবিয়াস প্লাস রুপার্ট, যাদের শার্পনারগুলি শক্ত পিতল দিয়ে তৈরি হয়ে থাকে এবং আপনি এটি ভেঙে যাওয়ার কথা ভুলে যেতে পারেন। আর শুধু তাই নয়, এগুলো বিশ্বের সবচেয়ে টেকসই শার্পনার হিসেবে বিবেচিত। নাম্বার 4, স্কুল ব্যাগ। পুরোনো সময় বাংলাদেশে স্কুল ব্যাগের ব্যবস্থা ছিল না, তখন বেশিরভাগ শিশুরা একটি কাঠে করে তাদের বই নিয়ে যেত, বা অনেকে তাদের হাতে করে বই নিয়ে যেত, যা আপনার বাবা মা নিশ্চয়ই জেনে থাকবেন। আর এরপরেই আসে ব্যাগের যুগ, যা শিশুদের জীবনকে রাঙিয়ে দিয়েছে। আর প্রথমে এসেছিল এই চাটকদার প্রশস্ত ব্যাগ, আর তারপরে এই ব্যাগ স্টাইল, যা আপনি ইতিমধ্যেই জানেন। কিন্তু জাপানের স্টাইল শুরু থেকেই অনেক সাধারণ ছিল। জাপানের ছাত্রছাত্রীরা রেন্ডুসেরু নামক একটি ব্যাগ ব্যবহার করত, যা অনেক শক্ত লেদার দিয়ে তৈরি ছিল, যা ছিঁড়ে ফেলা অনেক কঠিন ছিল। কিন্তু শুকরিয়া আদায় করতে হয় এই কারণে যে বাংলাদেশে এমন ব্যাগ নেই, তা না হলে প্রতি বছর আমরা নতুন ব্যাগ পেতাম না, আর তাও আমাদের পছন্দের। তাছাড়া কোরিয়ায়ও বাংলাদেশের মতো রঙিন ও হালকা রংযুক্ত ব্যাগ পাওয়া যায়। নাম্বার 5, আপনি কি জানেন ফিনল্যান্ডে কোনো বেসরকারি স্কুল নেই? হ্যাঁ, কিছু আছে, তাও শুধু বলার জন্য, কারণ সেগুলি রাষ্ট্র দ্বারা পরিচালিত হয়। তাছাড়া সেখানে কোনো টিউশন ফি নেওয়া হয় না। তাছাড়া ফিনল্যান্ড এটি বলে থাকে যে শিক্ষার অর্থ হলো সকলে যেন সমানভাবে শিক্ষা নিতে পারে। তাছাড়া এখানকার স্কুলগুলো একটি শপের মতো। তাছাড়া বাচ্চারা এখানে শুধু চেয়ে থাকে, আর অভিভাবকরা অন্য দেশের মতো সেগুলি কিনে দিতে পারে। এক্ষেত্রে বাচ্চাদের শুধু পছন্দ হয়ে থাকে। যদিও ফিনল্যান্ডে তাদের পছন্দ আছে, কিন্তু এখানে সব পছন্দ একই। তাছাড়া ফিনল্যান্ডের স্কুলে শিশুদের জন্য ফ্রি খাবার, হেলথ চেক আপ এবং সাইকোলজিক্যাল সাহায্যও করা হয়। আর এই কথা আপনি হয়তো অন্য কোথাও শোনেননি। আর বর্তমানকার ক্লাসরুমগুলি অনেক বেশি রঙিন হয়ে থাকে। আর কিছু কিছু দেশের অবস্থা এমন যে যেখানে ক্লাসরুম নেই। আর সুইডেনের মতো দেশগুলোতে খোলা পরিবেশে ক্লাস তৈরি করা হচ্ছে, যাতে একটি বড় জায়গায় একের অধিক ক্লাস হতে পারে, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোলাবোরেশন তৈরি হয়। কিন্তু এতে ক্ষতি অনেক, কারণ এক ক্লাসের শব্দে অন্য ক্লাসে কিছুই শুনতে পাবে না। আর সৌদি আরবের মতো ইসলামিক দেশগুলোতে মিক্স জেনারেশন অনুমতি দেয় না, আর এ কারণে এখানে ছেলেমেয়েদের আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়। নাম্বার 6, বাংলাদেশের বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখার জন্য পেন্সিল ব্যবহার করে। আর এই পেন্সিলগুলি অনেক ধরনের হয়ে থাকে, যেমন গোলাকার, ত্রিভুজ, আরও অনেক ধরনের। কিন্তু পঞ্চম শ্রেণীর পর লেখার জন্য কলম দেওয়া হয়, যা দেখে বাচ্চারা শুরুতে অনেক খুশি হয়, কারণ ছোটবেলা থেকেই অনেক বাচ্চারা কলমের প্রতি অনুরাগী হয়ে থাকে। কিন্তু এই কলম দিয়ে লেখার মানে হলো এটি যে আপনি আপনার ভুলগুলো সংশোধন করতে পারবেন না। আর প্রতিটি স্কুলে একইভাবে কলম ব্যবহার করে। কিন্তু জার্মানের শিশুরা এখনও ফাউন্টেন কলম ব্যবহার করে। আর চীনেও কিছু সাবজেক্টের জন্য ক্যালিওগ্রাফির ব্রাশ ব্যবহার করে, যেখানে ইউএসএ ও বাংলাদেশ পেন্সিল ও বলপেন তৈরি করে ব্যবহার করে। নাম্বার 7, কোরিয়া এতটাই উন্নত দেশ যে এখানকার শিশুদের কাছে ডিজিটাল নোটবুক হয়ে থাকে, যার উপরে তারা নোট নিয়ে থাকে, যা সক্রিয়ভাবে বিভিন্ন রঙে সংরক্ষিত হয়। আর এই নোটবুক হওয়ার কারণে তারা যে কোনো জায়গায় এটি খুলতে পারে এবং অন্যকে খুব সহজেই নোট শেয়ার করতে পারে। আর নিউজিল্যান্ডে একই প্রথা অনুসরণ করে। তাছাড়া নিউজিল্যান্ডের স্কুলগুলোতে বাচ্চাদের পড়ানোর জন্য ডিজিটাল টুলস ব্যবহার করে, কারণ এটি অনেক বেশি প্রয়োজন। নাম্বার 8, আমাদের সময় জ্যামিতি বক্সগুলো খুবই সাধারণ এবং দেখতে এরকমের ছিল, আর যা প্রতিটি শিশুই ব্যবহার করত, যাতে কম্পাস এবং অন্যান্য জ্যামিতির জিনিসগুলো হয়ে থাকতো, যাতে আমরা আমাদের পেন্সিল, শার্পনার একই বক্সে বহন করে নিয়ে যেতে পারতাম। কিন্তু আপনি যদি জার্মানির জ্যামিতি বক্সগুলো দেখে থাকেন, তবে আপনি লজ্জা পেয়ে যাবেন, কারণ এগুলো দেখতে অনেক বেশি কুল হয়ে থাকে। কারণ এগুলো লোহার তৈরি নয়, বরং এগুলো পুরোপুরি কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে, আর যার চকচকে রূপ দেখলে এটি মনে হয় যে এটি অনেক ব্যয়বহুল। নাম্বার 9, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তেমন বেশি সুন্দর নয়, কারণ এই শিক্ষা ব্যবস্থায় কোনো ক্রিয়েটিভ শিশুর জন্য কোনো জায়গা নেই।
কিন্তু কিছু কিছু জায়গায় এটি পরিবর্তন করার চেষ্টা করছে, যেমন ইতালির স্কুলে পেন্টিংয়ের মতো বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া ব্রাজিলের স্কুলে বাচ্চাদের শারীরিক শিক্ষায় মার্শাল শেখানো হয়। তাছাড়া অস্ট্রেলিয়ার অনেক স্কুলে বাচ্চাদের অনেক পুরনো এবং মৌলিক আর্ট শেখানো হয়, যা আমরা বাংলাদেশে নকশিকাঁথায় দেখতে পাই, আর অস্ট্রেলিয়ায় এটি একটি সাধারণ আর্ট হিসাবে দেখা যায়। নাম্বার 10, প্রতিটি দেশের স্কুলেই সঠিক নিয়মকানুন অনুসরণ করা নিশ্চিত করে থাকে। এজন্য এখানকার শিক্ষকরা খুব কঠোর হয়ে থাকে। তাছাড়া অনেক স্কুলে শিশুদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারে চিন্তা করে না, কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কারণ তারা শিশুদের আরামের ব্যাপারে গভীরভাবে চিন্তা করে থাকে। আর এসব কারণেই এখানকার স্কুলে জুতো অপশনাল রাখা হয়েছে। যদি আপনার মনে চায় তবে জুতো ছাড়া শুধু স্লিপার এবং যে কোনো ড্রেস পরে স্কুলে যেতে পারবেন, অর্থাৎ আপনার কাছে যেটি আরামদায়ক মনে হয়। নাম্বার 11, এটি শোনার পর আপনার অনেক বছর থেকে মনে পড়া সন্দেহ দূর হয়ে যাবে যে অন্য দেশের স্কুলের সময় কখন থেকে। যদি ব্রাজিলের স্কুলের সময়ের কথা বলা হয় তবে এখানে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত হয়ে থাকে। এরপরে বাচ্চাদের দুপুরের খাবারের জন্য বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আর ফ্রান্সে 8টা 30 থেকে 4টা 30 পর্যন্ত স্কুল খোলা রাখা হয়, কিন্তু এর ভিতরে শিশুদের 2 ঘন্টা খাবার সময় দিয়ে থাকে। তাছাড়া ব্রিটিশ স্কুলগুলোতে 9টা 30 থেকে 3টা পর্যন্ত খোলা রাখা হয়। আর যদি বলা হয় সাউথ কোরিয়ার কথা তাহলে তা অনেক বেশি কঠিন, কারণ এখানকার বাচ্চারা যে সেকেন্ডারি স্কুলে পড়ে তা আনুমানিক 14 থেকে 16 ঘন্টা হয়ে থাকে, যা আন্তর্জাতিক হিসাবে অনেক বেশি। আর কিছু বছর ধরে বাচ্চারা রাতের খাবারের জন্য বাসায় যায়, আর দ্বিতীয়বার তারা টিউশন নেওয়ার জন্য প্রাইভেট স্কুলে যায়, কারণ আসল স্কুলে যা পড়ানো হয়েছে তা রিভিশন করার জন্য। এছাড়া কিছু সময় তাদের হোমওয়ার্ক করার জন্য দিতে হয়। আর এই কারণেই সাউথ কোরিয়ার শিশুরা আন্তর্জাতিকভাবে অনেক বেশি সফল হয়ে থাকে। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।